শোনেন জ্ঞানীজন, এবার পাপী নিধন না করে পাপ করেছে নিধন। অনন্য যুগে পাপীকে নিধন করা হতো, কিন্তু কলি যুগে সেই ভাবনা আর নাই সতত। এই যুগে পাপী নিধন না করে পাপ তরাইয়া মানুষকে হরিনামের মধ্যে নিচ্ছে তরাইয়া। তাহলে দাঁড়াইয়া বলি আমি, ধর্মসভা স্থান কি কি সংস্কার করেছিল আমার বাবা গুরুসান। 1846 সাল 13ই মার্চ জানি শ্রী গুরুচাঁদের আগমন। শোনেন জ্ঞানীগুণী, মাত্র 6 বছর বয়সে গেল পাঠশালায়, সব জায়গায় শিক্ষা গ্রহণ করেছিল ভাই। পদ্মবিলা মল্লকান্দি শিক্ষা গ্রহণ করে শ্রী গুরুচাঁদ এলো যখন ওরা কান্দির বাজারে। ওরা কান্দি এসে যখন সব স্কুলে যায়, গুরুচাঁদকে কোন স্কুলে ভর্তি করে নাই। যে স্কুলে নিয়ে যেত আমার বাবা হরিচাঁদ, কোন স্কুলে গুরুচাঁদের ছিল না সম্মান। ওই বর্ণবাদী মানুষগুলো ডেকে বলল, তাই এই সন্ডালের শিক্ষা নেবার কিসের দরকার ভাই? এই যে মানুষে মানুষে জাতাজাতি অন্ধ কুসংস্কার একমাত্র সংহার করলেন গুরুচাঁদ আমার। শেষ পর্যন্ত মুসলমানদের স্কুলে পড়েছিল মুক্তব্যে গুরুচাঁদ ঠাকুর। 3 বছর স্টাডি করিল, 3 বছর পড়াশোনা করলো দয়াল গুরুচাঁদ। তাহলে মাদ্রাসায় পড়েছে, তবু জায়গা দেয় নাই অন্যজন। এই যে বর্ণবাদী স্কুল যেগুলো, গুরুচাঁদের জায়গা নাই। আমার হরিচাঁদ ডেকে বলল, গুরুচাঁদের ঠাই। শোনো আমারও গুরুচাঁদ, বলি তোমার ধারে তোমার মতো কত হাজার হাজার ছেলে মেয়ে চরাচরে আজ শিক্ষা গ্রহণ করতে তোমার সেই স্কুলে জায়গা নাই। কত সন্তান এইভাবে বাবা কাঁদিছে ধরায়। তুমি আমার কথা নিও বাবা, বলি সবাস্থান। একদিন এদের চোখের জল মোছাইয়ে দিও এদের প্রাণ। মনে রেখো এই জাতি উদ্ধার করতে হলে শিক্ষাবিহীন এই জাতি যাবে রসাতলে। মানুষ শিক্ষিত হলে তখন তার জ্ঞানের জন্ম হবে, আর জ্ঞান জন্মালে ভালো মন্দ বুঝিতে পারিবে। আজকে আপনি বলেন তো, একটা টাইম আমার সমাজের মানুষকে যা বোঝানো হতো তাই বুঝতো, কিন্তু বিষয়টা কি, সত্যি কি মানুষের কোনো জাত আছে নাকি? এটা শিক্ষিত না হলে তো বোঝা যাবে না। তখনকার সময় বলা হয়েছে যারা নমশূদ্র তারা 3 বর্ণের শুধু দাসত্ব করবে, তারা ভালো কাজ করতে পারবে না। ওই যে আমার বাপ্পা এখন চাকরি করে, আমার শান্তি ব্যবসা করে, এই নবকে কাজ ছিল এইগুলো নাকি? মনুসংহিতায় লেখা, ব্রাহ্মণদের গ্রন্থে লেখা, এই নমশূদ্র সমাজের মানুষ এদের কাজ হচ্ছে 3 বর্ণের মানুষের দাসত্ব করা। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের চরণের দাসত্ব করা। এখন শিক্ষিত হয়ে আমরা কি তাই মেনে নেব? আমরা চাকরি করব না? তাহলে শিক্ষিত মানুষ যখন হবে তখন ভালো মন্দ বুঝতে পারবে। গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। শিক্ষিত হলে তুই বুঝতে পারবি মূল ধর্মটা কি, মূল ধর্মটা তুই বুঝতে পারবি, তার আগে কিন্তু বুঝতে পারবি না। কিন্তু উচ্চ বর্ণের ব্যক্তি যারা, তারা এদের সবকিছু দিতে স্বীকার করলো,
কিন্তু কোনোভাবে এদের স্কুলে যাওয়ার শিকার হলো না। এদের স্কুলে যেতে দেওয়া হবে না। কেন? ওরা জানতো একবার আক্ষরিক জ্ঞানে যদি এদের জন্মাইয়ে যায়, এরা ভালো মন্দ বুঝতে পারবে, আর হবে না এরা ক্ষয়। একটা আশ্চর্যের বিষয় শুনে রাখো, 1906 সালের আগে এই নমশূদ্র সমাজে একটা লোকের চাকরি ছিল না। আপনি দেখাতে পারবেন না। 1906 আর এইটা কত সাল? 2025। টোটাল হলো কত? 119 বছর। এই 119 বছর আগে একজন নমশূদ্রের চাকরি ছিল না। এই 119 বছরের মধ্যে প্রথম চাকরি এই নমশূদ্র সমাজ, অল ইন্ডিয়া বেশি। কথাটা মনে রাখো। ডক্টর বি আর আম্বেদকর অনেক পরে, গুরুচাঁদ ঠাকুর তার ডেট অফ বার্থ 1846, আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। 45 থেকে 46 বছরের ছোট আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের থেকে। এট ফার্স্ট প্রথম এই নমশূদ্র সমাজের প্রথম যে চাকরি পায়, এদের কোনো চাকরি ছিল না। তো শিক্ষা তো দূরের কথা, যখন শিক্ষা গ্রহণ করলো গুরুচাঁদ ঠাকুরের দয়ায়, তারপরে চাকরি দেয় না। শশীভূষণকে নিয়ে মিট সাহেবকে ধরে প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর, সাব রেজিস্ট্রারি পদে শিলিগুড়িতে। আপনি এখন বলেন তো এমন কোন ডিপার্টমেন্ট আছে যে সেই ডিপার্টমেন্টে আমাদের নমশূদ্র নাই? কি উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার 119 বছর আগে এরা কেউ ছিল না। 119 বছর আগে এরা কেউ ছিল না। গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর প্রথম চাকরি পায়, তারপরে এরা চাকরি পায়। তাহলে 119 বছরের মধ্যে এই পর্যন্ত ছেয়ে গেছে। আমেরিকা, ফ্রান্স, জার্মান, রাশিয়া, চীন, আপনি যে কোনো দেশে যান, এর বীজ দুই সাইডে পাবেন। এমন কোন জায়গা নাই যে আমাদের এই বীজ নাই। কি? তাহলে এটা একমাত্র গুরুচাঁদের দান। যদি গুরুচাঁদ না আসতো, আজকে এই জাতি কোনোভাবে উচ্চ স্তরে যেতে পারত। আজকে আমার জাত পার্লামেন্টে কথা বলে, ভাবতে পারেন? যে জাতি স্কুলে ঢুকতে জায়গা পায় না, স্কুলে ঢুকতে জায়গা পায় নাই, আজকে আইন সভায় যে আমার মানুষ কথা বলছে, এটা আমার পরম পাওয়া। কি? আজকে আমার মানুষ একজন জজ হয়ে কথা বলছে, আমার মানুষ ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব হয়েছে, আমার মানুষ হাইকোর্টের লয়ার। আর বাবা, 119 বছর আগে যাকে কোনো খবর ছিল না, 4,500-এর উপরে স্কুল করেছিল। এখন অনেকে মানতে চায় না, বলে সেই স্কুলগুলো গেল কানে। তা তুমি আতায় পাবা না। শোনবা স্কুল কানে গেল। 1872 সালে প্রথম সার্বিক শিক্ষা আন্দোলন করেছিল গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তখন অখণ্ড ভারতবর্ষ। ব্রিটিশ সরকারকে বলল আমাকে স্কুল করে দিতে হবে, শিক্ষা গ্রহণের এত জাতাজাতি থাকবে কেন? ব্রিটিশ সরকার বলেন ঠিক আছে, আমার কাছে কোনো জাতি নেই। বলে তাহলে আপনি স্কুল করে দেন। গুরুচাঁদ ঠাকুর বলেন ঠিক আছে, তাই হবে, আমি স্কুল করে দেব। স্কুলটা কেমন হবে? উনি একটা সভা করে বললেন, যার গোয়াল ঘর আছে, গরুগুলো যখন মাঠে যাবে ওইটাকে স্কুল বানাতে হবে। যত সময় মাঠে গরু থাকবে তত সময় স্কুল, আবার গরু যে ঢুকে যাবে গোয়াল ঘর হয়ে যাবে। রান্নাঘরের খাওয়া দাওয়া শেষ, স্কুল হবে। আবার খাওয়া দাওয়ার সময় রান্নাঘর হবে। কারো ভিটা যদি পড়ে থাকে সেখানে একটা সালা দিয়ে স্কুল করা হলো। 4,500 স্কুল এইভাবে গুরুচাঁদ ঠাকুর করেছিল। ওরাকান্দি যত টাকা আসতো, একটা টাকা নিজে কোনোদিন খায় নাই, সমস্ত টাকা দিয়ে এদের শিক্ষা করেছিল। যদি বলেন ওরাকান্দির সংসার তাহলে কিভাবে চলতো? 1879 সালে নিজে লগ্নি কারবার করে ব্যবসা করে সংসার চালিয়েছিল গুরুচাঁদ ঠাকুর। ওরাকান্দি যত টাকা ভক্তরা দিত সমস্ত টাকা দিয়ে স্কুল করেছিল। উনি যদি জানতো যে এখনকার এই জাত তারই অবিশ্বাস করবে, তাহলে ওই সময় নিজের নামে স্কুলগুলো লিখে রাখত। ওনার তো নিজের নাম করার কথা ছিল না। উনি শুধু বলেছিল আমার বাবা বলে গেছে যে একটা মরা জাতি তোর হাতে তুলে দিয়ে গেলাম, এদের তুই দান করিস।
যদি ভাবতো যে এরা মানবে না, তাহলে গুরুচাঁদ ঠাকুর নিজের নামে লিখে তো সেই স্কুলগুলো পরবর্তীতে কি হলো, সেই চালা ভেঙে দিয়ে সরকার সেখানে ভালো ভালো ঘর করে একটা নাম বসাই দিল, এক একটা নাম বসাই দিল, সেই সব নামে স্কুলগুলো চালু হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে কি আমার? এই জন্য এখন গুরুচাঁদ কয়খান করেছিল সেটা খুঁজে পাওয়া যায় না। হরিচাঁদ ঠাকুর জন্য লীলা সম্বরণ করে, তখন পূর্ববঙ্গে একটা দুর্ভিক্ষ নেমে আসলো। এদের তো টাকা পয়সা ছিল না, এরা বোঝো না, পরের বাড়ি বিক্রি করে খাত। কিষেন দিলি পয়সা দিত না। এই শিডুল কাস্টের নারী যদি রাস্তা দিয়ে চলতো, ঘটি গলায় দিয়ে চলতে হতো, জাটা পায়ে বেঁধে চলতে হতো, একটু তো ব্যাপার মনে করো না। সেই মুহূর্তে গুরুচাঁদ ঠাকুর বললেন কি করা যায়, এদের তো বাঁচাতে হবে। এমন দুর্ভিক্ষ নেমে গেল, টোটাল ওরাকান্দির সমস্ত টাকা এক জায়গা করে মাত্র 19,000 টাকা, 19,000 টাকা পাওয়া গেল। সেই 19,000 টাকা মানে বিরাট ব্যাপার। তখনকার 19,000 মানে বোঝো, এই বাগদা ধরে কিনে ফেলানো যায় তখনকার 19,000 টাকায়। কি ঠিক ঠিক কিনা? তখন 1 বিঘে জমির দাম 5 পয়সাও সাটা কেনে কেনা। সেই 19,000 টাকা এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে গুরুচাঁদ ঠাকুর ভাগ করে দিয়েছিল। তোমার পাশের বাড়ি যদি দোতলা হয়, দিন মরে খালি ঠাউরি দাও, ঠাউর দোতলাটা ভেঙে পড়ে না, বোঝো না? আর নিজের জীবনের সর্বস্ব এদের জন্য দিয়ে গেল। কি দেশো তোমরা তারে এখনো বদনাম করতে ছাড়ো না। হ্যাঁ বৈরাগী, তুমি যদি নম হয়ে থাকো, তোমার দিন গেলে একবার গুরুচাঁদের কথা বলা উচিত। কৃষ্ণ নাম কোন জায়গায় করবা? তোমার করতে দিছিল নাকি? রামকান্ত বৈরাগী কৃষ্ণ কৃষ্ণ বলেছিল। হরিচাঁদ ঠাকুর আসার আগে সবই তো বৈরাগী ছিল। তাহলে রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল, মারলো কেন? রামকান্তকে মারা হলো কেন? রামকান্ত তো কৃষ্ণ পূজাই দিয়েছিল। তার মানে কি, রামকান্ত যখন গোবিন্দকে ভোগ নৈবেদ্য দান করছে, পিছন থেকে রামকান্তকে চুরির মুঠি ধরালো। রামকান্ত বলল আমাকে মারা হচ্ছে কেন? বললেন তুই চালাল, ভগবানের স্পর্শ করার অধিকার তোর নেই, তুই স্পর্শ করলে সেই মন্দিরে ভগবান থাকবে না। তাহলে রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল, মারা হলো কেন? রামকান্ত তো হরিচাঁদের পুজো দেয় নাই, তখন তো হরিচাঁদ ঠাকুর আবির্ভাব হয় নাই। তার মানে কথা হচ্ছে এই, তখন তুমি কৃষ্ণ ভজো, কালী ভজো, দুর্গা ভজো, যাই ভজো, যদি খালি জানতো যে তুমি সারালের ঘরে জন্ম, কসার বাড়ির অভাব নাই। তাহলে কসারাতের রক্ষা করার একজনই মালিক, তিনি আমার গুরুচাঁদ ঠাকুর। তা তুমি বৈরাগী হও আর কালী ভক্ত হও আর শিব ভক্ত হও, তুমি যার ভজন করো, আমি ভজন করতে বলি খারাপ না, তুমি যারে ভজো ভজো, কিন্তু যে তোমার এত বড় উপকার করলো, দিনান্তে একবার তারে করো প্রণাম দান, একবার হরি গুরু সাথে প্রেমানন্দে হরি বলো সর্বলো। আমার কথা বোঝা গেছে কি? বোঝা গেছে? পিতা কারে কয়? পিতা কারে কয়? আস্তে তুই বাজা বন্ধ করিস না, তুই সরাই ফুটুরে বলবেন তো। হ্যাঁ, পিতা তিনি হন একজন জন্মদাতা, একজন লালন পিতা, যিনি লালন পালন করে বাঁচিয়ে রাখেন তিনি আর এক পিতা, তাই তো? যিনি জন্ম দেন তিনি জন্মদাতা পিতা, আর একজন পরম পিতা। তখনকার দিনে বাবা কেমন ছিল জানো? এ গদাই, গদাই, এ তোর গেদন মানুষ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কিরম মানুষ হয়েছে? কয় যে কোদাল কুপাতি পারে। কি মানুষ হচ্ছে বুঝিছো? কয় যে কোদাল কুপাতি পারে। মানে তখনকার বাবা
তারা জানতো যে ছেলে একটু বড় হলে কিষেন খাটতে পারলেই মানুষ হয়ে গেল, ঠিক কিনা? আর এখন যদি কয় যে তোর লালসান কি মানুষ হচ্ছে, কয় যে না, সে 12 ক্লাস পড়ার পরে বিয়ে ক্লাসটা আর পড়লো না। কত দূর আগে চিঠি আর পাইছ? এই যে এগোনোর পিছনে যিনি, তিনি গুরুচাঁদ ঠাকুর। তাহলে তিনি কি পিতার আসন পাবেন না? বাবার উপরে যদি কিছু তাই করলি আরো ভালো হয়। এরা কিভাবে চলবে, মানে একটা সন্তানকে মানুষ করতে গেলে পাই টু পাই, পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে চললে একটা ছেলেকে, যেমন মা সন্তানকে কি করে, প্রথমে একটা কাঠি ধরে হাউডিটা শেখায়, আয় আয় হাঁটি হাঁটি বাই বাই, হাঁটি হাঁটি বাই বাই, হাউর হাঁটি বাই বাই, হাউর হাঁটি। এই যে হাঁটা শিখায়, গুরুচাঁদ ঠাকুর প্রথমে করলেন কি জানো? গুরুচাঁদ আগে দেখলেন কি, আমি যে জাতের মধ্যে এসেছি এরা কৃষিকাজ ছাড়া আর কিছু জানে না, সারাদিন জন খেটে এরা কয় পয়সা পাবে, তারপরেও কি জমিতে যা হবে তার 3 ভাগ জমিদারকে দিয়ে দিতে হবে। তাহলে জমি চাষ করে কি থাকবে? ঋণের দায় পড়ে যাবে, আমার এই ছেলে মেয়েগুলো বাড়ি খাবে। উনি প্রথমে ইতে ভাঙা আন্দোলন শুরু করলেন যে আমার ছেলেগুলোরে বাঁচাতে হবে। ছেলে বিপদে পড়লে বাবার অন্তর কাঁদে না? তে ভাঙা আন্দোলন করলেন, বলে হবে না, ওই জমিতে যা ফলে তাতে কি পায় ওরা, শেষে ঋণের দায় পড়ে, এখন থেকে তে ভাঙা আন্দোলন হবে। জয় হয়ে গেল গুরুচাঁদ ঠাকুর। কৃষিকাজে উন্নতি হলো, অর্থ আসা ধরলো। গুরুচাঁদ ঠাকুর বলল, এবার তোমরা কাজ করো, ছেলে মেয়ে শিক্ষা দাও, সংসার করবা, শোনো কিভাবে করবা। ওরা কান দিতে বারুনির মধ্যে গুরুচাঁদ ঠাকুর ভক্তদের বলেন, কেন বাবা কোয়া হয়, ছেলে লালন পালন করে মানুষের মতো মানুষ যিনি করে তিনি আর এক বাবা। ডক্টর বি.আর. আম্বেদকরকে বাবা সাহেব আম্বেদকর বলা হয় নাকি? সেও বাবা টাইটেল পাইছিল, কিছু কারণ না থাকলেও তারে বাবা কয় না। বলো ওরাকান্দি ভক্তরা আসলো, বলো যে শোনো, তোমরা তো বেশি বোঝো না, এখনো তোমরা শিক্ষিত হয়ে পারো নাই বাবা, তা বাড়ি যাইয়ে পাকা ধানে মই দিয়ে দিবা, চাষ দিয়ে দিবা। বলদ কটা তো শিক্ষিত না, লাভ দিয়ে উঠছে, কিরম কথা কলিয়ে, পাকা ধানে কেউ চাষ দেয় তাহলে জমি নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়। কাজে তা তো বুঝলাম, তা কয়বার দেশ এটুক তো ভালো বুঝিছ যে ধান পেকে যত সময় বাড়ি না আসে তত সময় জমিতে চাষ দিতে হয় না। বাবা তোমরা এটা তো ভালো বোঝো, তাহলে যত সময় জমিতে বীজ দেবে, বীজের থেকে বৃক্ষ হবে, বৃক্ষের ফল ফলবে, সেই ফল বাড়ি আসবে, তারপরে আবার চাষ দিয়ে জমিতে চাষে যাবে। বাবা তা তোমরা ফসল আসার আগে কয়বার করে চাষে গেছো? এটা কয় যে না আমি যাই নাই, ও কয় যে আমি যাই নাই। গুরুচাঁদ ঠাকুর কয় যে কয়টা আসো সব কয়টাই গেছো। বলে বোঝো না, আমার মার কাছে বীজ দেছো, বীজ দেওয়ার পরে আর আমার মার কাছে যাও নাই, এখন আর কেউ কথা কয় যে কয়বার গেছি তার ঠিক নাই। কয় যে তাহলে ফসল ভালো হয়? একটা ভালো সন্তান আনতে গেলে, একটা ফসল ভালো পেতে গেলে জমিটাকে বীজ দিবা, ফসল বাড়ি আসবে, আবার চাষ দিবা। গাছ কাঁচা থাকতে থাকতে আবার যদি কেউ চাষ দেয় তাহলে তো ফসল ভালো হয় না বাবা। তেমনি মায়ের কাছে যাবা, সৃষ্টি রক্ষা করবা, ফসল ঘরে না আসা পর্যন্ত আর চাষে যেও না। কিভাবে শিখাইছে বুঝো না? এর হাতে ধরে 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 বাবা কারে কয়, এই মহেশ, ওই মহেশ ব্যাপারী থাকতো সাথে। মহেশ কি এ চাষবাস করে এরা দাঁড়াতে পারবে না বাবা, তা কি করবো? বলছে কয়েকশো নৌকা বানাতো, পানসি নৌকা বানা, কয়েকশো পানসি নৌকা বানালো। বলে এক একটা নৌকা 10-12 জন করে সেটিং করে আমি টাকা দিচ্ছি, এদের রাখি মালের ব্যবসা করাও, ব্যবসা করতে শুরু করাও। বাণিজ্যের লক্ষ্যে আসে
ও চাষবাসে বেশি দিন টেকবে না নে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না নে, বাণিজ্য করা শিখাও। নিজে কাঠির টাকা দিয়ে কয়েকশো নৌকা বানালো, সেই নৌকা দিয়ে এক একজন 10-12 জন 13 জন 14 জন করে এক একটা নৌকাতে, পানসি নৌকাতে তুলে দিয়ে নিজে টাকা দিয়ে ব্যবসা শিখালো। একটা কথা খালি বললো, আমার বাবা তোমাদের সহায় আছে, আমার দুটো কথা মেনে চলবা, কোনোদিন মিথ্যা কথা বলবা না ব্যবসায়, যে কোনোদিন মিথ্যা বলবা না, আর কাউরে কোনোদিন ওজনে কম দিবা না। এই দুটো কথা মেনে চললে একদিন তোমরা বড় হবে, একদিন মূল শিখরে তোমরা পৌঁছাইয়া যাবে। তারে বাবা কোয়া যায় না, নিজের গাঠির টাকা দিয়ে নৌকো বানাইয়ে বাণিজ্য শিখালো। এইবার স্কুলে জায়গা নাই, শিক্ষা গ্রহণ করবে। 4,500-এর উপর স্কুল গড়ে দিয়ে সেই স্কুলে জায়গা করে দিল। আজকে এমন কোন ঘর নাই সেই ঘরে চাকরি নাই। আজকে বাবা কারে কবা, কোনদিন এই সমাজে চাকরি হতো নাকি? এখনো চালাল বলে ডাকতে নেই। যদি 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে মির সাহেবকে ধরে চন্ডাল গালি না তুলতো, এখনো চালাল ডাক শুনতো। তাহলে নমশূদ্র টাইটেল পেয়েছি তার কারণে, তাহলে জাতির পিতা কিটা হবে? গুরুসান হবে না? তো ওই সময় শালার পুরা কবালিরা দলিয়ে না কেন? হ্যাঁ, 4,500 স্কুল গড়ে এদের শিক্ষা দিল, এখনো পর্যন্ত তার ইনকাম খাও। বুঝে দেখো ভালো, এখনো তার ইনকাম খাচ্ছ। এই জায়গায় স্বনিমিলন, তারে টাকা দিবা না কেন? ইনকাম তো তার খাও। হ্যাঁ, তার ইনকাম খাচ্ছ। তুমি বইটা কি ভাবা যাও, যদি এই কুলে জন্ম নাও, তার ইনকাম খেয়ে তোমার সংসার চলছে। গুরুচাঁদের ইনকাম চলছে তোমার সংসার। তোমার ছেলেটা হাই স্কুলে মাস্টার, চাকরি হতো নাকি জীবনে? তাহলে গুরুচাঁদের দয়ায় চাকরি। এখন যে টাকা আসে তার কিছুটা ভাগ সে পায় না। হ্যাঁ, কথা কি খারাপ হচ্ছে নাকি? আমার কথা কইও। ও যে কটা টাইটেল কইছে, টাইটেল কম হয়ে গেছে, আরো বেশি দেওয়ার দরকার। তা পতিত পাবন, পতিত মানে কি? পতিত পাবন মানে হচ্ছে বিশুদ্ধকরণ। যারা পতিত হয়েছিল এদের বিশুদ্ধকরণ করে সমাজে দাঁড় করানো। কিরম পতিত জানো? এরা তো চুল দাড়ি টাড়ি কাটতো না, ওই গামছা কাপড় সিরা মুড়া পরিয়ে। গুরুচাঁদ ঠাকুর কি করলো? গুরুচাঁদ ঠাকুরের নিজের মাজার সমান চলছিল। কথা কই না? কথা কস না বাবা, আসলে গান গাই, আপনি পাশে বসে কথা কস, চুপ করে বয়। গুরুচাঁদ ঠাকুরের মাজার সমান পর্যন্ত চুল ছিল। এই যে যে ছবিটা দেখো না, এটা গুরুচাঁদ ঠাকুরের পরবর্তী ছবি। মাজার সমান পর্যন্ত গুরুচাঁদ ঠাকুরের চুল ছিল। নিজে আসরিয়া এদেরকে বিশুদ্ধকরণ করেছিল। নিজে চুল কেটে ছোট্ট ছোট্ট চুল করে ফেলল। কলকাতা থেকে 500 টাকা দিয়ে ড্রেস কিনলো। 500 টাকা মানে তখনকার 500 টাকা বোঝো? রাজবেশ কিনে নিয়ে গেল, ওই ড্রেস পরে সিংহাসনে বসে থাকতো। আর যারা আসতো, দেখছিস আমারে এইরকম বেশ বরবা, চুল কাটে ছোট বানাবা, সাধু অত বড় হইয়ে লাভ নাই। চুল দাড়িতে সাধু হবে নাকি? সাধু হবে তো ভিতরে। মন যদি সাধু হয়, বেশে কি করো? মন সাধু করো, সমাজে মিশতে হবে, মানুষের মধ্যে যেতে হবে। এই যে আমরা এখন ফ্লাইটে যাওয়া আশা করি, আমি যদি এখন গামছা পরিয়ে চুল দাড়ি নিয়ে এটি উঠি, ওই ফ্লাইটে আর একজন আমার পাশে যে বসবে না, সে কমপ্লেন জানাবে না যে ইনারে উঠতে দিলেন কেন, এই প্লেনে আমি যাবো না? আমার আর উঠতে দেবে? তাহলে আমার কি করতে হবে? ওই পাশের যে বাউন্ডা বসে আছো, যাতে বুঝতে না পারে যে আমরা নবো, মানে আমাদের যে আচার আচরণে ছোট জাত বলতো, মানুষের তো জাত হয় না, কিন্তু আমার আচরণে যেন না বোঝে ও যে ড্রেস পরবে তার থেকে 3 গুণ ড্রেস ভালো পরো। সুলিপ মানে সেইভাবে ভাব দিয়ে ওঠো। নিজে ধরিয়ে 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 হাতে এগে শিখাইছে। তা বাবা কারে কবা নাকি? ভালোই তো গীতি জুলতে ভালোই তো। হ্যাঁ, এদেরকে, এরা পতিত ছিল, এই পতিত এই জাতিকে বিশুদ্ধীকরণ করিয়া সমাজে দাঁড় করালো।
এই জন্য পতিত পাবন বলে তারে দেয় পরিচয়। একবার পতিত পাবন শ্রী গুরু চাঁদানন্দে হরি বল ভাই হরি বল। বল আর কি, আর কি আছে বল। তাহলে দাঁড়াইয়া বলি আমি ধর্মসভা স্থান। একদিন শান্তি মাতা বলে শোনো গুরুচান, বলে গুরুচান তুমি পয়সার জন্য এত ভাবো কেন? খালি ভাবনাটা দেখো। অগুরুচান এত পয়সার জন্য ভাবো কেন? বলে কেন মা? বলে ওরাকান্দি এত টাকা আসে, তোমার বাবার জন্য কত টাকা দেয়, এই টাকা দিয়ে আমাকে সংসার চলে না। কি ভাবনা বোঝো? গুরুচান ঠাকুর বলছে মা ওরাকান্দি যত টাকা আসে ওর একটা টাকা তো আমার জন্য কেউ দেয় না। আর বাবা এরকম বাবা কই যে মা ওরাকান্দি যত টাকা আসে ওরা তো একটা টাকা আমারে দেয় না, ও টাকা আমার বাবার টাকা, ও টাকা আমার হরিভক্তের টাকা, ওর একটা টাকা আমি ক্ষয় করতে পারবো না। কোনোদিন একটা টাকা নিজে খাই না। এই জন্য অশ্বিনী ঘোষে গান লাগছে না, গুরু চাত্তাই করছে মানা জরিমানা, কেউ খেও না সে আর কুল পাবা না। যত টাকা আসতো সেই টাকা দিয়ে নিজে এদের স্কুল করেছে, এদের সম্মিলন করেছে। 1881 সালে দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন। 1900 সালে করেছিলেন তেবাক আন্দোলন। 1906 সালে নমশূদ্র সমাজের প্রথম চাকরি শ্রী শশীভূষণ। 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি তুলে দিয়ে নমশূদ্র লিখন। 1912 সালে গুরুচাঁদ ঠাকুরকে দরবার মেডেলে ভূষিত করা হলো। সে কি ঘটনা জানো? গুরুচাঁদ ঠাকুরকে দরবার মেডেল দেওয়া হবে কেন? দরবারে মেডেল দেওয়া হবে, উচ্চ বর্ণের মানুষেরা প্রতিবাদ শুরু করলো যে চন্ডালের ঘরে কেন দরবার মেডেল দেওয়া হবে। দেখো ফালায় পড়ো নাই। গুরুচাঁদ ঠাকুর বললেন তখন কুমুদ বিহারী মল্লিক হচ্ছে ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব। কথা বোঝা যাচ্ছে নাকি? তাই কয়জন আটাদের সেকেন্ড রাত বেশি হয়ে গেছে না? ঠিক আছে যাও, আমরাও ছেড়ে দেবো। আর কত সময় গাবো? হ্যাঁ, এই কুমুদ বিহারী মল্লিক হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব। গুরুচাঁদ ঠাকুর বললেন কুমুদ এরা প্রতিবাদ করে কেন? বলে বাবা আমাদের মধ্যে দরবার মেডেল আপনি পাবেন কেন? তাই বলেন দেখেছো কুমুদ আমার এই জাত বোঝে না, কারা এদের ভালো চায়। এরা যে এদের ভালো চায় না এ জাত কবে বসবে? কুমুদ বিহারী মল্লিক বললেন দরবারে মেডেল দেবে পঞ্চম জজ, এরা তোমার কি করবে? কুমুদ বিহারী মল্লিকের ঘরে ফরিদপুরে গুরুচাঁদ ঠাকুর বসে আছে। একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কোন একটা লোক একটা ছেলেকে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘরের মধ্যে চোখ দিয়ে দেখে যে গুরুচাঁদ ঠাকুর বসে আছে। ওই ছেলেটা বাবারে বলছে বাবা আমার হাতটা ছেড়ে দাও। বলে কেন? বলে ভিতরে যে লোকটা আছে আমি ওনার কাছে যাব। কেন রে? বলে বাবা ওই যে আমার যে জ্বর হয়েছিল আমি মরে যাচ্ছিলাম, আমি তোমার বললাম না স্বপ্নে আমার কেউ দেখাইছে ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে আমার রোগ সেরে যাবে। বলে হ্যাঁ আমি তো তোর এনেও দিয়েছিলাম। বলে ওইটা খেয়ে আমি ভালো হয়েছিলাম, কিন্তু কে আমার এনে দিল তারে তো আর খুঁজে পাই নাই, স্বপ্নে দেখিয়েছিল। বলে হ্যাঁ তা তো ঠিক। বলো সেই ডাক্তার আজকে আমি পেয়েছি। ওই যে ঘরের মধ্যে যে মানুষটা সেই দিনই স্বপ্নে যোগে কয় আমি ওনার কথায় পান্তা ইলিশ খেয়ে ভালো হয়ে যাই। আজকে সেই মানুষকে পেয়েছি আমি, আমার মনে আছে ভাবো আমি প্রেমানন্দে ওই মানুষের